জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। রাজধানীতে দ্বিতীয় দিনে কোরবানির পশুর চামড়া বেচাকেনা চলছে লালবাগের পোস্তায়। তবে গতকালের তুলনায় ক্রেতা বিক্রেতার আনাগোনা কম। চামড়া বিক্রিতে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। অধিকাংশ আড়তে চামড়া কেনার লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় রোববার বেচাকেনা ছিল একদমই কম। দ্বিতীয় দিনে আড়তদাররা বেছে বেছে বড় গরুর চামড়া সংগ্রহ করেছেন, তবে সেগুলোর দামও প্রত্যাশা মতো পাননি মৌসুমি ব্যবসায়ীরা। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। এদিকে আড়তদাররা দিচ্ছেন লবণ ও শ্রমিকের মজুরি বাড়ার অজুহাত। প্রতিটি আড়তই চামড়া লবণ দিয়ে সংরক্ষণের জন্য প্রস্তুত করে রেখেছে। পরবর্তীতে ট্যানারির চাহিদা মতো চামড়াগুলো বিক্রি করবেন তারা। এই মুহূর্তে লালবাগের পোস্তায় কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। চামড়ার দামটা যেন প্রান্তিক পর্যায়ে একটু বেশি পায়, ন্যায্য মূল্যটা পায়, সেটা এনশিওর করতে বা সেটা নিশ্চিত করতে চেয়েছিলাম। সেটা আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে সেটার এই উদ্দেশ্য অনেকাংশে সফল হয়েছে। তো আমরা আশা করি যে এবছরে আমাদের এই কার্যক্রমের সুফলটা প্রান্তিক পর্যায়ে পাবে, এবং যদি এবছরের সাফল্যটা আমরা দেখতে পাই তাহলে এই কার্যক্রম আগামী বছরেও যাতে কন্টিনিউ করতে পারি সেই আশাবাদ আমরা রাখি, এবং সেভাবে আমরা কাজ করব। আমি এ পর্যন্তই বলছি। আমি চাচ্ছি মাননীয় উপদেষ্টা মহোদয় তার কিছু বলুন এই ব্যাপারে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনাদের প্রশ্ন থাকলেও আপনারা কোশ্চেনে দিতে পারি। স্যার যেমনটি বলছিলেন যে প্রান্তিক পর্যায়ের যারা রয়েছেন তাদের জন্য উপকার হবে, কিন্তু প্রান্তিক পর্যায়ের আজকে ব্রাহ্মণবাড়িয়া, হিলি কিংবা নাটোরের যে ফুটেজ আমরা দেখেছি, সাভারের যে ফুটেজ দেখেছি, ঢাকায় যেই যারা আছেন মৌসুমী ব্যবসায়ীরা তো গত 3-4 বছর ধরে সিন্ডিকেটের একটা অভিযোগ করতেছিলেন। আপনারা ফিল করলেন কিনা এবার যে যেই দামটা রেটটা দেওয়া হলো সেই রেটের থেকে প্রায় অলমোস্ট, আমি যদি ভুল না করি, 700-800 টাকায় এখানে চামড়া বিক্রি হচ্ছে পার পিস সারাদিন, এর থেকে কমেও হচ্ছে, কিন্তু আপনাদের রেট 1350 টাকা ছিল। এবং এইটা নিয়ে এখন অনেকে বলতেছে যে এটা লবণ ছাড়া কি লবণ দেওয়া, এটা স্পষ্ট ছিল না। এই সুযোগ নিয়ে আবার একটা সিন্ডিকেশন হচ্ছে কিনা সেটা আপনি বুঝেন, মানে আপনি ফিল করলেন কিনা? প্রথম কথা হচ্ছে যে আমরা যে চামড়ার মূল্য নির্ধারণ করেছিলাম সেটা লবণ সহ। দ্বিতীয়ত হচ্ছে 700-800 টাকাতে আমরা বিক্রি হচ্ছে। এই 700-800 টাকার চামড়াটাও বিগত বহু বছরের থেকে দাম বেশি, বাট এই কথাটা কিছু কিছু ক্ষেত্রে সত্য এবং অধিকাংশ ক্ষেত্রেই অসত্য এই জন্য যে কিছু মৌসুমি ব্যবসায়ী যাদের চামড়া সম্পর্কে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই, তারা চামড়া নিয়ে আদা পচা করে ফেলছেন। এই আদা পচা চামড়া 700-800 টাকায় বিক্রি হওয়া তো অনেক বেশি, আর যেটা ভালো চামড়া এটা 1200-1300 টাকায় বিক্রি হচ্ছে অলরেডি। এবং আমরা আশা করি যে আমাদের যে প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা যে কাজটা শুরু করি, এই কাজের আমরা স্থানীয়ভাবে মজুদ এবং লবণ দেওয়াকে মানে উৎসাহিত করার মাধ্যমে আমরা চামড়ার সংরক্ষণ উপযোগী এবং মজুদ উপযোগী করেছি, যার ফলে বাজার ব্যবস্থাপনায় একটা স্থিতি এবং বাজার জন্য একটা চাহিদা এবং সরবরাহের ভিতরে একটা সামঞ্জস্যতা তৈরি হয়। এবং আমরা আশা করি আমাদের সমস্ত জেলা প্রশাসকবৃন্দ, মাঠ প্রশাসনের সাথে, এবং আমরা জাতীয় পর্যায়ে একটা কন্ট্রোল রুম করেছি যেখানে আমাদের 24 ঘন্টা এই চামড়ার মনিটরিংয়ে কাজ করছে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি যে চামড়ার মূল্য পাওয়া যাচ্ছে, লবণ দেওয়া চামড়া, সেটা সরকার নির্ধারিত মূল্যেই চামড়া বিক্রি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং কিছু মেনস্ট্রিম মিডিয়াও ভুল তথ্য প্রচার করছে, চামড়া পচে গিয়েছে। আমরা চিটাগংয়ের একটা তথ্য দেখলাম যেখানে দেখাচ্ছে যে আমি নিজে ব্যক্তিগতভাবে চিটাগংয়ের যে বিভাগীয় প্রধান তার সাথে আলোচনা করে দেখেছি যে একজন ব্যবসায়ী 620টা চামড়া ইয়ে থেকে নিয়ে আসছেন, রাঙ্গুনিয়া থেকে নিয়ে এসছেন, এবং চামড়াটা উনি কোনো রকম সংরক্ষণ উপযোগী করেনও নেই, আদা পচিয়ে ফেলেছেন। এই চামড়া কে কিনেছে? তো এই চামড়া এটা দিয়ে দেশে একটা অপপ্রচার চালানো এবং কিছু অসাধু ব্যবসায়ীর সাথে একত্রিত হয়ে চামড়ার বাজারকে আবার একটা ধস নামানোর একটা পরিকল্পনা ছাড়া কিছুই নয়। লালবাগের পোস্তায় কথা বলছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার জানাবো পরিচ্ছন্নতার খবর।
শনিবার রাত 10টার মধ্যেই সারা দেশে 12টি সিটি কর্পোরেশনের 487টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, এটি শুধু পরিসংখ্যান নয়, এটি প্রতিশ্রুতির জয়। পরিচ্ছন্নতা এখন শুধু অঙ্গীকার নয়, বাস্তবতা। এর আগে শনিবার রাতে ফেসবুকে আরেক পোস্টে তিনি জানান, সমন্বিত উদ্যোগে 12 ঘন্টারও কম সময়ে রাজধানীর ঢাকার বিস্তৃত পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। রাজধানীতে কোরবানির দ্বিতীয় দিনেও পশুর বর্জ্য অপসারণ চলছে। 2 সিটি কর্পোরেশন দ্রুত বর্জ্য অপসারণের দাবি করলেও বিভিন্ন স্থানে আবর্জনা রয়ে গেছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় গলির মধ্যে ময়লা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথাও কোথাও আবার স্তূপ করে রাখা হয়েছে বর্জ্য। সকাল থেকে এসব বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কর্মীদের তেমন দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে এসব বর্জ্য অপসারণ শুরু হয়। এদিকে শনিবার রাত 9টার দিকে দক্ষিণ সিটি এবং রাত 10:30টার দিকে উত্তর সিটি কর্পোরেশন জানায় তাদের প্রথম দিনের শতভাগ বর্জ্য সরানোর কাজ শেষ হয়েছে। লন্ডনে সফরের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার অনুরোধ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, একটি চিঠির মাধ্যমে এই অনুরোধ জানান যুক্তরাজ্যের সাবেক এই সিটি মিনিস্টার। আগামী সপ্তাহে লন্ডনে সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সাম্প্রতিক ঘটনায় ভুল বোঝাবুঝি দূর করতে চান টিউলিপ। চিঠিতে ব্রিটিশ এমপি টিউলিপ অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাকে অভিযুক্ত করেছে। দুদকের দাবি, তার খালা শেখ হাসিনার শাসনামলে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে অবৈধভাবে 7,200 বর্গফুটের একটি প্লট দখল করেছেন টিউলিপ। সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে জড়িত কিছু প্রশ্নের জবাব দিতে তিনি প্রস্তুত। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাননি তারা। বাংলাদেশে 5ই জুন থেকে একটানা ঈদ উল আজহার ছুটিতে বাংলাদেশ এবং সমস্ত অফিস আদালতই বন্ধ। তো ফলে আমাদের এই চিফ অ্যাডভাইজারের অফিসে আমরা এইরকম কোনো চিঠি আসলে এখনো পাইনি। অফিস আদালত তো পুরোপুরি বন্ধ। মেবি দ্যাটস দ্য রিজন। আমরা নিউজটা দেখছি, কিন্তু এগুলো জিনিস তো অবশ্যই একটা অফিসিয়াল ইয়েতে তো চিঠিগুলো আসে। আমরা আগে চিঠিটা পেয়ে নিই, আমরা আগে তারপরে আমরা এটা দেখবো। যেই সরকার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ দেয় না, সেই সরকার বিশেষ শক্তির প্রতি পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয় কিনা তা নিয়ে সংশয় রয়েছে। দুপুরে চট্টগ্রামে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, যেখানে আমাদের ঐক্যমতের বিষয়টা একবারে শেষ পর্যায়ে, আরও প্রায় 6 মাস আছে ডিসেম্বর, এখন শেষ পর্যায়ে, যেখানে বিচার কাণ্ড শুরু হয়ে গেছে, চলছে বিচার, তো নিজের গতিতে চলবে, কোনো সরকার তো বিচার চালাবে না। তো সুতরাং এর সব কিছু সিদ্ধান্ত যখন পরিষ্কার এসব ব্যাপারে, তখন হঠাৎ করে এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়া, যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে চেয়েছে এবং তারও আগে করা সম্ভব, আসলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব, তারপরও কেন নিয়ে যাওয়া হচ্ছে, এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্রেক ঘটছে। এদিকে দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই, তাই ডিসেম্বরেই নির্বাচন আয়োজনে আহ্বান জানান তিনি। নির্বাচনেরও একটা বছর আছে, এ ধরুন অক্টোবর, নভেম্বর থেকে বড়জোর ফেব্রুয়ারি পর্যন্ত একটা নির্বাচনের মাস। আন্দোলনের সময় হয়, নির্বাচনের সময় হয়। তাহলে এত কিছু জানার পরেও আমাদের যেটা মনে হচ্ছে, মাত্র 2-1টি দল এটাকে সমর্থন করছে। আপনি কি তাদের স্বার্থে অথবা কোনো গোষ্ঠীর স্বার্থে অথবা তাদের কোটার মধ্যে পড়ে গেলেন কিনা? আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে উল্লেখ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে অন্য কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে জামায়াতের আমির জানান, দল যে আসন থেকে নির্বাচনের জন্য মনোনীত করবে তাকে সেখান থেকেই নির্বাচন করবেন তিনি। আমি নির্বাচন করব সারা বাংলাদেশ ইনশাআল্লাহ 300 আসনে। আমি ওই সমস্ত প্রার্থীদের জন্য সময় দিব, পিছে পিছে ঘুরব, যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে জনগণের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলবেন। তারা ইসলামী জনতা হবেন, তারা দেশপ্রেমিক জনতা হবেন, তাদের সকলকে নিয়েই আমরা করব। অতএব আমার আসন 300 আসন, তবে নির্দিষ্ট কোনো আসনে
দল যদি আমাকে নির্দেশ দেয়, এই নির্দেশ এবং সিদ্ধান্তের মালিক আমি নই, আমার দল। ঈদুল আজহার ছুটি শেষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরতে অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি কোভিড সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।